রানী পরী পরীমহলে দামামা বাজাতেই সেই শব্দ গোটা পরীমহলে ছড়িয়ে পড়ে। আর শব্দ শুনে নীলপরী ও লালপরী, শুনতে পাচ্ছ লালপরী, দামামা বাজছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি তো। তার মানে রানীপরী আমাদের ডাকছেন। তাহলে আর দেরি কেন, চলো আমরা দ্রুত রানীপরীর কাছে যাই। এই কথা বলে নীলপরী ও লালপরী পরীমহলে এসে উপস্থিত হয়। সেখানে তখন স্বর্ণপরীও উপস্থিত ছিল। রানীপরী, আপনি দামামা বাজিয়ে সকল পরীদেরকে কিসের ইঙ্গিত দিতে চাইছেন? নিশ্চয়ই কোনো খুশির খবর, তাই না রানীপরী? হ্যাঁ, একদম তাই। খুশির খবর, দারুণ খুশির খবর। তোমরা এসো আমার সাথে। এরপর রানীপরীর সাথে বাকি পরীরাও এসে পৌঁছায় রানীপরীর সাধনা কক্ষে। পরীরা, তোমরা ব্রহ্মকুণ্ডের দিকে তাকিয়ে দেখো। রানীপরী, ব্রহ্মকুণ্ডের জলে যে ব্রহ্মকমলের কুঁড়ি দেখা দিয়েছে। এবার তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এ কিসের ইঙ্গিত। তার মানে আমাদের পরীরাজ্যে নতুন এক ছোট্ট পরী জন্ম নিতে চলেছে। হ্যাঁ, আজই ব্রহ্ম মুহূর্তে আমি এই ইঙ্গিত পেয়েছি। তবে পরীরা, এখন থেকে কিন্তু আমাদের আরও সতর্ক থাকতে হবে, যাতে কোনোভাবেই ব্রহ্মকমলের এই কুঁড়ির গায়ে কোনো আঁচড়ও না লাগে। তারপর রানীপরী সকল পরীদের ভালো করে বুঝিয়ে বলে দিতে থাকেন কিভাবে তারা সকলে সেই কুঁড়ির যত্ন নেবেন এবং কি কি কাজ করবেন। কি লালপরী, তোমার ফুল তোলা হয়ে গেছে? দাঁড়াও, এ তো সবে শুরু গো নীলপরী। এখন যে আমাকে এর থেকে নির্যাস বের করে সুগন্ধি তেল তৈরি করতে হবে। আর অল্প একটুতে তো হবে না, এ যে আমাদের ছোট্ট পরিশোনার জন্য। তা যা বলেছ, আমাদের পরিশোনাকে আমরা আদরে যতনে একেবারে ভরিয়ে রাখবো। তা তুমি কোথায় চললে গো নীলপরী? আমি যাচ্ছি কিছু রেশম সংগ্রহ করতে, আমাদের ছোট্ট পরিশোনার পোশাক বানাতে হবে যে। তারপর নীলপরী সেখান থেকে উড়ে নিজের কাজের উদ্দেশ্যে চলে যায়। আর এইভাবেই খুব ব্যস্ততার মধ্যে দিয়ে সকল পরীদের দিন কাটতে থাকে। কিন্তু পরীদের সকল কার্যকলাপ পরীরাজ্যের বাইরে দূরে এক গাছের ডালে বসে পর্যবেক্ষণ করতে থাকে বায়স। কি ব্যাপার কিছুই বুঝে উঠতে পারছি না তো। হঠাৎ করে দেখছি পরীরা আজকাল বড্ড বেশি রকম ব্যস্ত হয়ে পড়েছে। সারাদিনে তাদের যেন আর বিশ্রাম নেবার সময়টুকুও নেই। এই কথা ভাবতে ভাবতে বায়স সেখান থেকে উড়ে চলে যায় আর পৌঁছায় এই যে অন্ধকার পরী, হুম হুম করে কি যে সবসময় নিজের শক্তি বাড়িয়ে চলেছ তা বুঝি না। মূর্খ কাক, আমার সাধনায় ব্যাঘাত ঘটালে কেন? হ্যাঁ, আমি অবশ্যই একজন কাক, তবে আমাকে বায়স বললে আমি একটু বেশি খুশি হই। ও, আজে বাজে না বকে কি জন্য এসেছো সেটা বলো। হ্যাঁ হ্যাঁ, বলছি। এরপর বায়স সেই গাছের ডালে বসে বসে যা যা দেখেছে তার সমস্তটা অন্ধকার পরীকে জানায়। আর সব কিছু শুনে, তাই নাকি? তাহলে তো এক্ষুনি ব্যাপারটা ঠিক করে জানতে হবে। এসো আমার সাথে। তারপর অন্ধকার পরী ও বায়স সেখান থেকে উড়ে যায় আর গিয়ে পৌঁছায় পরীরাজ্যের বাইরে এক উঁচু গাছে। আরে এখান থেকে তো কিছুই দেখা যাচ্ছে না, তাহলে বুঝবো কি করে আসল ব্যাপারটা কি? তুমি চোখে দেখবে কি করে? তুমি তো অন্ধকার পরী, তাই চোখে অন্ধকার দেখছো। ও মূর্খ কাক, তুমি বড্ড বেশি কথা বলছো। এবার জাদু করে তোমার ছাল আমি ছাড়িয়ে নেব। আহা, রাগ করছো কেন অন্ধকার পরী? ওইদিকে তাকিয়ে দেখো, স্বর্ণপরী আর নীলপরী পরীরাজ্যের দুয়ারের দিকে কি যেন কথা বলতে বলতে আসছে। হ্যাঁ তাই তো, তাড়াতাড়ি চলো, আমরা পরীরাজ্যের দুয়ারের বাইরে আড়ালে গিয়ে দাঁড়াই। এই কথা বলেই অন্ধকার পরী ও বায়স উড়ে সেখানে যায়। তখন নীলপরী ও স্বর্ণপরী কথা বলতে বলতে সেই দিকেই আসে। এই পরীরাজ্যের বাইরে তুমি একলা কেন যাচ্ছ স্বর্ণপরী? কেন জানি না, আমার খুব দুশ্চিন্তা হচ্ছে। তুমি এত চিন্তা করো না নীলপরী,
রানীপরি যখন এই কাজের দায়িত্ব আমাকে দিয়েছেন তখন নিশ্চয়ই তা বুঝেই দিয়েছেন। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি জড়িবুটিগুলি সংগ্রহ করে ফিরে এসো। বিদায় বন্ধু। তারপর স্বর্ণপরী পরিরাজ্যের দুয়ার দিয়ে বেরিয়ে পড়ে সেখান থেকে উড়ে যায়। তাই দেখে অন্ধকার পরী ও বায়সও তার পিছু নিয়ে সেই দিকেই এগোতে থাকে। তারপর পৌঁছায় এক জঙ্গলে। সেখানে পৌঁছে স্বর্ণপরী একটি ঢিবির উপরে তার জাদু দণ্ডটি রেখে ঘুরে ঘুরে জড়িবুটি সংগ্রহ করছিল। এই তো আমার সবকটি জড়িবুটি সংগ্রহ করা হয়ে গেছে, এবার আমি তাড়াতাড়ি পরিরাজ্যে ফিরে যাই। ঠিক তখনই পিছন থেকে অন্ধকার পরী বলে, কি ব্যাপার স্বর্ণপরী? পরিরাজ্যে কেউ অসুস্থ নাকি? রানীপরীর কি কিছু? না না, রানীপরীর কিছু হতে যাবে কেন? আজ তো আমাদের ছোট্ট ও কিছু না, সরো, আমাকে এখনই যেতে হবে। ঠিক সেই মুহূর্তে বায়স ঢিবির উপর থেকে স্বর্ণপরীর জাদুদণ্ডটা ঠোঁটে করে নিয়ে পালিয়ে যায়। এ কি করছো বায়স? আমার জাদুদণ্ড ফিরিয়ে দাও বলছি। যতক্ষণ না পরিরাজ্যের সমস্ত ব্যাপার আমাকে খুলে বলছো ততক্ষণ তুমি কিছুতেই জাদুদণ্ড ফিরে পাবে না স্বর্ণপরী। না না, কিছুতেই বলবো না। তুমি একটা দুষ্ট পরী, তোমার অভিসন্ধি কখনোই ভালো হতে পারে না। তাহলে তুমি এখানেই বন্দি থাকো স্বর্ণপরী। এই কথা বলেই অন্ধকার পরী জাদু করে স্বর্ণপরীকে দড়ি দিয়ে বেঁধে দেয়। তারপর নিজে স্বর্ণপরীর রূপ ধরে বায়সের কাছ থেকে স্বর্ণপরীর জাদুদণ্ডটা নিয়ে উড়ে সেখান থেকে চলে যায়। ওদিকে তখন কি ব্যাপার, স্বর্ণপরী এখনো কেন জড়িবুটি নিয়ে পৌঁছলো না? এদিকে ব্রহ্মকমল ফোটার সময় হয়ে যাচ্ছে, তখন তো সকল পরীর উপস্থিতি একান্ত প্রয়োজন। এই তো রানীপরী, আমি এসে গেছি, আর এই যে জড়িবুটি। তারপর সকল পরীরা তাদের জাদুদণ্ড সেই ব্রহ্মকমলের দিকে তুলে ধরে, আর সাথে সাথেই সেই ব্রহ্মকমল ফুটে বেরিয়ে আসে ফুটফুটে এক শিশুকন্যা। সেই কন্যাকে রানীপরী কোলে তুলে নিয়ে, সকল পরীরা তোমরা দেখতে পাচ্ছ ছোট্ট সোনাপরীকে কি সুন্দর দেখতে হয়েছে। ব্রহ্মকমল থেকে এর জন্ম, তাই এর নাম রাখলাম কমলকলি। তবে তোমরা মনে রেখো, এ কোনো সাধারণ পরী নয়। 5 বছর পূর্ণ হতেই এ পরিরাজ্যে এক বিপ্লব ঘটাবে, তাই একে আমাদের খুব সতর্কতার সাথে বড় করে তুলতে হবে। আর এই সব কিছু দেখে ছদ্মবেশী অন্ধকার পরী মনে মনে ভাবে, আচ্ছা এই ব্যাপার, কিন্তু তোমাদের আশা যে পূরণ হবে না রানীপরী। এই ছোট্ট পরীকে যে আমি। পরিরাজ্য যখন আনন্দে মেতে উঠেছে, ওদিকে তখন জঙ্গলে আমাকে কেউ বাঁচাও, রক্ষা করো। তখন সেখানে এক টুনি পাখি আসে, আর স্বর্ণপরীকে এই অবস্থায় দেখে, আরে স্বর্ণপরী, তুমি এখানে এভাবে? তোমার এমন অবস্থা কে করলো? এরপর স্বর্ণপরী টুনি পাখিকে সমস্ত কথা খুলে বলে। তারপর, আমাকে এক্ষুনি পরিরাজ্যে যেতে হবে, নইলে যে পরিরাজ্যে ভয়ানক বিপদ ঘটে যাবে। আমাকে বাঁচাও টুনি পাখি। সাথে সাথেই টুনি পাখি ঠোঁটে করে স্বর্ণপরীর বাঁধন খুলে দেয়। তখনই স্বর্ণপরীও উড়ে সেখান থেকে চলে যায়। আর ওদিকে পরিরাজ্যে, ও নীলপরি, কমলকলিকে আমার কোলেও একটু দাও না গো, আমারও যে খুব আদর করতে ইচ্ছে করছে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। এই তো কমলকলিকে তুমিও আদর করো। আর ততক্ষণ তোমার জাদুদণ্ডটা বরং আমিই ধরছি। এই কথা বলে লালপরি ছদ্মবেশী স্বর্ণপরীর হাত থেকে জাদুদণ্ড নিয়ে সরে দাঁড়ায়। তারপর নীলপরি কমলকলিকে নিয়ে এগিয়ে যায় ছদ্মবেশী স্বর্ণপরীর দিকে। আর ঠিক তখনই, দাঁড়াও নীলপরি, আর এগিয়েও না, ও স্বর্ণপরী নয়, ও আসলে অন্ধকার পরী। এই কথা শুনেই রানীপরী এগিয়ে এসে নীলপরীর কাছ থেকে কমলকলিকে নিয়ে সেখান থেকে উড়ে চলে যায়। সাথে সাথেই অন্ধকার পরীও তার আসল রূপ ধরে।
দাঁড়াও রানী পরী, তুমি কিছুতেই কমলকলিকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। এই কথা বলেই অন্ধকার পরীও রানী পরীর পিছু নিতে থাকে। পরীরা চলো তাড়াতাড়ি, আমাদের অন্ধকার পরীকে আটকাতে হবে, ওকে রানী পরীর কাছে পৌঁছতে দেওয়া যাবে না। তারপরেই সে লাল পরীর হাত থেকে জাদুদণ্ড নেয় এবং সকল পরীরা মিলে উড়ে যায়। পরীরা তাড়াহুড়ো করে উড়ে আসার সময় সেই জালে আটকা পড়ে যায়। তখন শস্য শ্যামলা পরী বলে, একদিন সকালবেলা যখন সকল পাখিরা চাষের জমিতে কাজ করছিল, তখন পপি পায়রা নিজের জমির মাটি খুঁড়তে খুঁড়তে বলছিল, ও ভাই, তাড়াতাড়ি কাজ করো না, এখনো অনেক কাজ বাকি আছে। কিন্তু হঠাৎ করেই সেই মাটির তলা থেকে একটি সোনার ঘড়া বেরোয়। এই দেখো দেখো, আমি একটা সোনার ঘোড়া পেয়েছি। তখন থিও কাক বলে, মনে হচ্ছে ঘোড়াটা হিরে জহরতে ভর্তি, তাড়াতাড়ি করে এর ঢাকনাটা খোলো। কিন্তু সেই ঘড়ার ঢাকা খুলতেই বেরোলো এক ভয়ানক রাক্ষস। অনেক বছর পরে আমি আবার মুক্তি লাভ করেছি। আমি এখন যা চাইবো তাই করব। তারপর ওই রাক্ষসটা সমস্ত গাছপালা চাষের ক্ষেতে আগুন লাগিয়ে দেয়। আর এটা দেখে টুনিয়া বলে যে, এই রাক্ষসটা এমন কেন করছে? আমরা ওর কি ক্ষতি করেছি? জানি না, কিন্তু এটা তো খুবই ভয়ানক দেখছি। আজ আমি অনেক বছর পর আবার পেট ভরে খাবো। এই পাখিদের মাংস খুবই সুস্বাদু। সকল পশু পাখিদের ধরতে থাকে আর মেরে খেতে থাকে। এটা দেখে সকল পাখি ভয়ে চিৎকার করতে করতে উড়ে পালাতে থাকে। তখন পরীরা স্বর্গে বসেছিল। সেই সময় তারা পাখিদের চিৎকার শুনতে পায়। তখন মেঘ পরী বলে যে, সব পাখিরা এত কাঁদছে কেন? চলো গিয়ে দেখে আসি। তখন সকল পরীরা তাড়াতাড়ি করে ওখানে যায়। কিন্তু সেই রাক্ষসটা খুবই চালাক ছিল। সে আগে থাকতেই একটা জাল ছড়িয়ে রেখে দিয়েছিল। পরীরা তাড়াহুড়ো করে উড়ে আসার সময় সেই জালে আটকা পড়ে যায়। তখন শস্য শ্যামলা পরী বলে, আরে আমরা তো জালে আটকে গেছি, আর তাড়াতাড়িতে তো আমরা জাদু কাঠি নিতেও ভুলে গেছি। তখন মেঘ পরী বলে যে, এই জঙ্গলে এত বড় মাকড়সা কোথা থেকে এলো যে এত ভয়ঙ্কর জাল তৈরি করেছে? এটা কোনো মায়াবী শক্তিরই কাজ হবে। তখন ফুল পরী বলে, কিন্তু এই দুটো গাছের মাঝখানে এত বড় মাকড়সার জাল কে তৈরি করলো? তখন তাদের সামনে সেই রাক্ষসটা এসে দাঁড়ায় আর বলে, কে মনে আছে পরীরা? তোমরা সবাই ওই ঘোড়ার মধ্যে বন্দি করে আমাকে মাটিতে পুঁতে দিয়েছিলে, কিন্তু এখন আমি মুক্ত। আমি যা চাইবো তাই করব। তোদের সবাইকে মেরে খেয়ে নেব। এর আগেও তুমি খুবই অন্যায় করেছিলে, যার জন্যই তোমাকে এমন শাস্তি দেওয়া হয়েছিল। এ পরীরা, এত পটর পটর কেন করছিস? চুপ কর। এবার দেখ, এবার তোদের পুড়িয়ে কেমন করে পরী রোস্ট বানিয়ে খাই। তারপর সেই রাক্ষসটা এসে জালের নিচে জমে থাকা পাতাগুলোয় আগুন লাগিয়ে দেয়। আর সেই আগুনের তাতে পরীদের খুব কষ্ট হতে থাকে। তারা কষ্টের চোটে চিৎকার করতে থাকে, তারপর সেখানে উড়ে আসে শক্তি পরী, মানে রানী পরী। আর সে সেখানে আসার পরেই প্রথমে রাক্ষসকে তো বেঁধে ফেলে। তারপর সেই ভয়ানক রাক্ষসকে একটা লোহার খাঁচায় বন্দি করে দেয়। তারপর সকল পরীদের জাল থেকে মুক্ত করে দেয়।
তারপর সকল পরীদের হাতে তাদের জাদুদণ্ড দিয়ে বলেন যে, মেঘপরী, প্রথমে তুমি তোমার জাদু দিয়ে আগুন নেভাও। এক্ষুনি নিভিয়ে দিচ্ছি রানী পরি। তারপর মেঘপরী ঘন মেঘ জড়ো করে। তারপর বৃষ্টি শুরু হতেই আগুন নিভে যায়। তখন রানীপরী বলে, শস্য শ্যামলা পরী, তুমি গাছ এবং জমি সবুজে ভরিয়ে তোলো। এক্ষুনি ভরিয়ে তুলছি রানী পরি। তারপর সমস্ত গাছপালা ও শস্যক্ষেত সবুজে ভরে ওঠে। আর সেই সব দেখে রানীপরী বলে, ফুলপরী, তুমি তোমার জাদু শক্তি দিয়ে সকল গাছ ফল ফুলে ভরিয়ে তোলো। এক্ষুনি ভরিয়ে তুলছি রানী পরি। তারপর সমস্ত গাছপালা ফল ফুলে যেন সেজে ওঠে। আর এই সব দেখে সকল পাখিরা বলে, আমাদের বাঁচানোর জন্য অনেক অনেক ধন্যবাদ পরীরা। তখন রানীপরী বলেন যে, আজ থেকে খেয়াল রেখো, কখনো কোথাও কোনো রকম বন্ধ টিফিন বক্স বা কোনো বাক্স বা কোনো খেলনা, এমন কোনো রকম জিনিস বাইরে পড়ে থাকা অবস্থায় না ভেবেচিন্তে কখনোই হাত দিও না, সেটি তুলতে যেও না। আজ থেকে আমরা সবাই আপনার কথা মনে রাখবো রানী পরি। এবার আমরা স্বর্গরাজ্যে ফিরে যাচ্ছি, তোমরা নিজেদের খেয়াল রেখো। তারপর পরীরা সেই রাক্ষসবন্দি খাঁচাটাকে তুলে নিয়ে সেখান থেকে চলে যায়। আর সকল পাখিরা হাসি মুখে তাদের বিদায় জানায়। তুমি কি এখনো বড় হয়ে কার্টুন দেখতে ভালোবাসো? তাহলে তোমার নাম ও বয়স কমেন্টে জানাও। আর আগের ভিডিও থেকে লাকি ড্রয়ে নির্বাচিত নামগুলি হলো সাদিয়া, মঞ্জু, কল্পনা, প্রশান্ত, মল্লিকা, তমালি, মিঠাই, সুপর্ণা, মাহিন, ঈশা, বিউটি, বিপুল, নিশা, সুবর্ণা, নিমাই। যে সকল দর্শক আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে তারপরে কমেন্টে নাম লিখেছেন, আমাদের পরবর্তী ভিডিওতে তাদেরই নাম বাছাই করা হবে। তাই রিও বার্ডস ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং স্ক্রিনের উপরে আসা আমাদের পরবর্তী গল্পটিও দেখুন, তাতেও আপনার নাম থাকতে পারে। না থাকলে আবারও আপনার নাম পরবর্তী ভিডিওতে লিখে দিন। কি ভাবছেন? তাড়াতাড়ি ক্লিক করে দেখুন।